নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আপনারা শুনছেন বিমল করের কিকিরার গল্প শুদ্ধানন্দ প্রেত সিদ্ধ ও কিকিরা। আজ তৃতীয় এপিসোড। এর আগে কি ঘটেছে তার একটু খেই ধরিয়ে দিই। তারাপদ তার এক সহকর্মী জগন্নাথের কেস নিয়ে হাজির হয়েছিল কিকিরার কাছে। জগন্নাথ ছোটবেলায় বাবাকে হারিয়েছে এক রহস্যময় পথ দুর্ঘটনায়। বাড়ির সামনে এক মোটর বাইকওয়ালা তাঁকে আঘাত করে পালিয়ে যায়। তাতেই 3 দিন পরে তিনি মারা যান হাসপাতালে। 1.5 বছর আগে জগন্নাথের মা মারা যান হঠাৎ হার্ট অ্যাটাকে। কলকাতায় এক শরিকি বাড়িতে জগন্নাথ আর তার ছোট বোন থাকে। বোনের বিয়ের জন্য সে চেষ্টা করছে অনেকদিন, কিন্তু আর্থিক সামর্থ্য তার নেই। এই অবস্থায় সে একদিন এক চিঠি পায় জনৈক শুদ্ধানন্দ প্রেত সিদ্ধের কাছ থেকে। তিনি নাকি জগন্নাথের মায়ের আত্মার থেকে জানতে পেরেছেন যে জগন্নাথের মা তাঁর ছেলে মেয়ের জন্যে কিছু উত্তরাধিকার সূত্রে পাওয়া অলংকার রেখে গেছেন কোনো এক গোপন জায়গায়, কিন্তু অকস্মাৎ মারা যাওয়ায় জগন্নাথকে তিনি বলে যেতে পারেননি। শুদ্ধানন্দের সাহায্যে সেই কথা তিনি বলে যেতে চান। এই কথা জেনে জগন্নাথ যুগপৎ উত্তেজিত এবং অশান্ত হয়ে পড়ে। সে খুবই ভালো মানুষ, তাই কথাটা বিশ্বাসও করে। তারাপদ কিকিরাকে বলে জগন্নাথের এই কেসটাকে দেখতে। কিকিরা, তারাপদ আর চন্দন একদিন শুদ্ধানন্দ প্রেত সিদ্ধের ঠিকানায় হাজির হয়। সেখানে তারা নানান ধরনের লোকের সন্ধান পায়। কিকিরা তাদের একজন বিশ্বনাথ জোয়ারদারের নারী নক্ষত্রের খোঁজ নিয়ে নেন তাঁর এক ভক্তের সাহায্যে। তাঁর সন্দেহ গাঢ় হয় যে জগন্নাথের জুয়েলার বাবার মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়, দুর্ঘটনা ওটা নয়, হয়তো পরিকল্পনা মাফিক খুন। কিন্তু কেন? আর তার সাথে এই শুদ্ধানন্দ প্রেত সিদ্ধেরই বা কি সম্পর্ক? রহস্য ক্রমেই ঘোরালো হয়ে ওঠে। আসুন এইবার তাহলে শোনা যাক গল্পের পরের পর্ব, তৃতীয় এপিসোডে। ষষ্ঠ পরিচ্ছেদ। জোয়ারদারের দোকান খুঁজে পেতে অসুবিধা হলো না। নাম বলতেই দেখিয়ে দিল অন্য এক দোকানের কর্মচারী। দোকানটা যে পুরনো বোঝাই যায়। সাইনবোর্ডের মাথায় লেখা আছে শুভারম্ভের সালটা। হিসেব করলে প্রায় 50-এ দাঁড়ায় এখন। তা 50 বছরের চেহারায় খানিকটা ভাঙা চোরা ময়লা ছাপ তো পড়বেই। বড় দোকান বই কি, রাস্তার গা ঘেঁষে দোকান, মালপত্র সাজানো, কাঠের তক্তার লফট। বোধহয় ওখানে আরও মালপত্র ঠাসা আছে। কাঠের এক পার্টিশন একদিকে, পার্টিশনের ওপাশে জোয়ারদারদের অফিস। নানান ধরনের পাখা, ল্যাম্প, বাহারি আলোর শেড থেকে ইলেকট্রিক ইস্ত্রি, হিটার, মিটার, কি না আছে দোকানে। ইলেকট্রিক তার, সুইচ, প্লাগ, মাই ইনভার্টার পর্যন্ত। দোকানে জনাতিনেক কর্মচারী, একজন বুড়ো সুড়ো ক্যাশবাবু। তারাপদ সঙ্গেই ছিল। কিকিরা তারাপদকে ইশারায় বুঝিয়ে দিলেন যেন সে সঙ্গে সঙ্গে থাকে তাঁর। দোকানের এক কর্মচারী এগিয়ে এলো। অন্যরা খদ্দের সামলাচ্ছে। ভিড় এমন কিছু নেই। কি চাই আপনার? কর্মচারী এগিয়ে এসে বলল। কিকিরা আগে ভাগেই সব ছকে এসেছিলেন। বললেন, মিস্টার জোয়ারদার কে? আপনাদের মালিক না? হ্যাঁ, কেন? তার সঙ্গে কথা বলতে চাই। দোতলা একটা বাড়ির ইলেকট্রিকের সব রকমের কাজ হবে, ফিটিংস শুদ্ধ। আমার এক বন্ধু মিস্টার জোয়ারদারের কথা বললেন। এখানে কোনো ঠক জচ্চুরি নেই, খারাপ মাল বিক্রি হয় না, দামটাও ঠিকঠাক, তাই না তারাপদ? তারাপদ মাথা নাড়ল। কর্মচারীটি যেন ধাঁধায় পড়ে গেল। দোতলা একটা বাড়ির ইলেকট্রিকের
সমস্ত কাজকর্মের জিনিস যাবে এই দোকান থেকে? সে তো অনেক টাকার কাজ, ছড়িয়ে ছিটিয়ে 1000-12-14, মালপত্র দামি কিনলে আরও বেশি। কর্মচারীটি বলল, দাঁড়ান দেখছি, বলে পার্টিশনের ওপারে এক ঘরে ঢুকে গেল। কিকিরা ফিস করে তারাপদকে বললেন, সাইনবোর্ডে দেখলাম লেখা আছে কন্ট্রাক্টরস। ঢিল ছুঁড়লাম, দেখি কি হয়। সামান্য পরেই কর্মচারীটি ফিরে এসে বলল, আসুন। পার্টিশনের গা লাগানো কাঠের এক খুপড়ি, চেয়ার, টেবিল, ফোন, লোহার আলমারি, ছোট এক লোহার সিন্দুক কিকিরাদের খুপড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে লোকটি চলে গেল। টেবিলের ওপাশে জোয়ারদার সাহেব বসে। কিকিরা নমস্কার করে বলল, আমার নাম কে রায়। আপনিই তো মিস্টার বিশ্বনাথ জোয়ারদার, পাতিপুকুরে থাকেন? জোয়ারদার একটু অবাক হলেন, নমস্কার জানিয়ে বললেন, হ্যাঁ বসুন। লোহার হালকা চেয়ার, দুজনেরই বসার ব্যবস্থা ছিল। কিকিরা তারাপদকে বসতে বলে নিজে বসলেন। তারাপদ বসল। কিকিরা জোয়ারদারকে দেখছিলেন। প্যান্ট শার্ট পরে বসে আছেন ভদ্রলোক। গায়ের কোটটা আলমারির পাশে দেওয়ালে গাঁথা হুকে, হ্যাঙ্গার সমেত ঝোলানো। ভদ্রলোকের বয়স 50 কি সামান্য বেশি। লম্বাটে মুখ, গালের হাড় উঁচু, আধফর্সা গায়ের রং, মাথার চুল কিছু কিছু পাকতে শুরু করেছে। চশমাটা টেবিলে নামানো। টেবিলে কাগজপত্র, বিল, চেক বই পড়ে আছে, জলের গ্লাস, চায়ের কাপ। কিকিরার মনে হলো জোয়ারদার সাহেব তেমন স্বাস্থ্যবান নন, চোখে মুখে অসুস্থতার ছাপ ফুটে রয়েছে। জোয়ারদার বললেন, বলুন কি দরকার? আমার কথা কে বলল আপনাদের? কিকিরা খুব সহজেই সুবলের নাম বলে দিলেন। পারলে সুবলের বাবার নামই বলে ফেলতেন, নামটা তিনি জানতেন না। আপনার দোকানের পুরনো কাস্টমার? কিকিরা হেসে হেসে বললেন। জোয়ারদার কিছুই মনে করতে পারলেন না। খদ্দের কত আসে কত যায়, কে আর মনে রাখে সকলকে। তবে জোয়ারদার ব্যবসাদার মানুষ, কথা বলতে জানলেন। হেসে বললেন, হো, আচ্ছা, পুরনো খদ্দের আমার অনেক। বাবার আমলে এখানে কটার দোকান ছিল, এখন তো গিজগিজ করছে। তা বলুন আপনাদের দরকারটা শুনি। কিকিরা হাসি হাসি মুখ করে বললেন, আপনারা তো ইলেকট্রিকের সমস্ত রকম কাজকর্মের কন্ট্রাক্ট নেন শুনি। কন্ট্রাক্ট? মানে সেভাবে এখন আর নিই না, আগে নিতাম। আজকাল লোকজন পাওয়া বড় মুশকিল, হাতে পায়ে ধরতে হয়, কাজে ফাঁকি মারে, পার্টির কাছে কথা শুনতে হয় আমাদের। অনর্থক ফ্যাঁচাঙার ভালো লাগে না, বয়সও তো হচ্ছে। কন্ট্রাক্ট আর নিচ্ছেন না? একেবারেই নি না তা বলবো না, নি। কিকিরা স্পষ্টই বুঝতে পারলেন জোয়ারদার হিসেব করে কথা বললেন, অর্থাৎ এখন ঝামেলার কাজ নেন না বড় একটা, তবে তেমন কাজ হলে নিতে আপত্তি নেই। তারাপদ হতাশ হবার ভান করে বলল, তাহলে আমরা আপনাদের ব্যাপারটা আগে শুনি। কিকিরা বেশ গুছিয়ে দোতলা বাড়ির ইলেকট্রিকের কাজকর্মের কথা বললেন। জোয়ারদা ততক্ষণে সিগারেট ধরিয়ে নিয়েছেন, কিকিরাদেরও দিয়েছেন। তারাপদ সিগারেট নেয়নি। শেষে জোয়ারদার বললেন, বাড়িটা কোথায়? টেগর ক্যাসল স্ট্রিট। টেগর ক্যাসল? জোয়ারদার কেমন থতমত খেয়ে গেলেন। কিকিরা কথা বললেন না, জোয়ারদারকে দেখছিলেন। নিজেকে সামান্য সামলে নিয়ে জোয়ারদার বললেন, বলেন কি মশাই, ওখানে বাড়ি? ওই জায়গাটা তো সেই কি বলে ধ্বংসস্তূপ হয়ে গেছে, ওখানে বাড়ি? এত জায়গা থাকতে শেষে? কিকিরা বললেন, খুব সস্তায় পেয়ে গিয়েছিলাম, মর্টগেজ প্রপার্টি থেকে কোর্ট কাছারি। তা সে যাক, বলতে গেলে মহাভারত। তো সেই বাড়ি ভেঙে চুরে নতুন করে করাতে হলো, আপনি দেখলেই বুঝতে পারবেন। কোথায় বাড়িটা, মানে ঠিক কোন জায়গায়? কাঁঠালতলা বলে লোকে।
জোয়ারদার যেন চমকে উঠলেন। কাঁঠালতলার গলি? বলেন কি? ওই গলিতে ভদ্রলোক বাড়ি করে? আরে ছি ছি, সে তো এক রকমের ব্লাইন্ড ল্যান্ড। ওখানে নতুন বাড়ি কোথায়? আরে মশাই, ওখানে এক বেটা ওই তান্ত্রিক ডেঞ্জারাস, সে বেটা ওখানে। শুদ্ধানন্দ প্রেত সিদ্ধ কল্প বৃক্ষ। কিকিরা কল্পবৃক্ষের বিসর্গে জোর দিলেন। জোয়ারদারের মুখ হাঁ হয়ে থাকল, চোখের পাতা পড়ছিল না। শেষে বললেন, চেনেন ব্যাটাকে? না, নাম শুনেছি। নাম শুনেছেন, দেখেননি? না। কিকিরা মাথা নাড়লেন। আপনাকে দেখেছি। আমাকে? জোয়ারদারের যেন ফাঁস লেগে গেল গলায়। কবে দেখলেন আমাকে? গত পরশু, শনিবার সন্ধ্যের পর। জোয়ারদার রীতিমতো হতভাগ, বিহ্বল, তাকিয়ে থাকলেন বোকার মতন। কিকিরা হাসি হাসি মুখে বললেন, কি ঠিক বলিনি? আপনি কে মশাই? হ্যাঁ, ডিটেকটিভ? লালবাজারের লোক? মাথা নেড়ে হাসতে হাসতে কিকিরা বললেন, না। না? জোয়ারদার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন, ঢোক গিললেন বারদই, নানা রকম ভাবতে লাগলেন। তারপর হঠাৎ বললেন, তাহলে কি আপনি ওই কালো আলখাল্লার দলে ছিলেন? কালো আলখাল্লা? বুঝেছি, ওদের দলে আপনি ছিলেন। ওখান থেকেই আপনি আমার নাম শুনেছেন। জোয়ারদার হঠাৎ কেমন খেপে গিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই কিকিরা বাধা দিলেন। কিকিরা বললেন, না, আপনাকে আমি আগেই দেখেছি। প্রেত সিদ্ধর চালা এসে আপনাকে যখন হাত চেপে ধরল। জোয়ারদার যেন অগাধ জলে পড়েছেন। কে এই লোকটা? কাস্টমার না পুলিশের লোক না চিটিংবাজ? কিকিরা বললেন, জোয়ারদার সাহেব, আপনি খুব অবাক হচ্ছেন না? অবাক হবারই কথা। আপনাকে আমি আরও অবাক করতে পারি। আচ্ছা দেখুন, আপনাকে একটা জিনিস দেখাই। বলে নিজের পকেটে হাত দিলেন কিকিরা। স্টিলের একটা সূঁচ বার করলেন, ইঞ্চি দেড়েক লম্বা, একটু মোটা। সূঁচের মুখ সামান্য ভোঁতা। সূঁচটা নিজের ডান চোখে ছোঁয়ালেন, ভুরুর তলায়, চোখের আর নাকের কাছে গর্তে। বললেন, এই দেখুন, এই সূঁচটা আমি চোখে ঢুকিয়ে দিচ্ছি সবটা। বলে কিকিরা চোখের কোলে সূঁচ ঢোকাতে লাগলেন। জোয়ারদার ভয় পেয়ে গেলেন। আজব মানুষ তো, চোখে সূঁচ ঢুকিয়ে যাচ্ছে, মরবে নাকি? মুখ শুকিয়ে যাচ্ছিল জোয়ারদারের। মশাই করছেন কি? প্লিজ স্টপ, প্লিজ, আমার সব সহ্য হয় না। কিকিরা 12 আনা সূঁচ ঢুকিয়ে ফেলেছিলেন, বার করলেন। এবার বার করে চোখ বন্ধ রেখেই পকেট থেকে রুমাল টেনে নিয়ে চোখটা চাপা দিলেন, মুছলেন সামান্য। তারপর রুমালটা নিয়ে টেবিলের ওপর ফেলে দিলেন। তাকালেন এবার, ডান চোখ খুলেই। হাসি হাসি মুখ করে কিকিরা প্রথমে রুমালটা দেখালেন, দেখিয়ে টেবিলের ওপরই ফেলে রাখলেন। তারপর ডান চোখটা দেখালেন, বললেন, কি রক্ত দেখলেন? না। সূঁচটা তো আমি চোখে ঢুকিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আরও কিছু দেখবেন? না মশাই, থাক। কিকিরা রুমালটা তুলে নিলেন টেবিল থেকে। আপনি যদি একটা চেক লেখেন এখন, আপনার কালির রং পাল্টে যাবে। মানে? দেখুন না, পরীক্ষা করুন। জোয়ারদার চোখ নামিয়ে চেক বই টানতে যাচ্ছিলেন। বই নেই। কাগজপত্র সরালেন, ড্রয়ার টানলেন। চেক বই টেবিলের ওপরই তো ছিল। কিকিরা এবার হেসে ফেললেন। রুমাল তোলার সময় চেক বইটা তুলে নিয়েছিলেন, জোয়ারদার বোঝেনি। চেক বই ফেরত দিতে দিতে কিকিরা বললেন, জোয়ারদার সাহেব, কিছু মনে করবেন না,
এ হলো লোককে ধোঁকা দেবার খেলা। চোখে যেটা ঢোকালাম ওর মধ্যে স্প্রিং ছিল, গাড়ির শক অ্যাবজর্ভার, বোঝেন? সেই রকম, অন্যটা ক্লিন, হাত সাফাই, দুটোই। আমি একজন ওল্ড ম্যাজিশিয়ান, ক্লাসিক্যাল টাইপ। লোকে আমাকে বড় চেনে না, এই ছোকরারা চেনে বলে তারাপদকে দেখালেন। তারাপদ বিনয় করে বলল, হ্যাঁ, উনি হলেন কিকিরা দি ওয়ান্ডার, কিকিরা দি গ্রেট। জোয়ারদার ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন, বললেন, আমার এখানে ম্যাজিক কেন? ম্যাজিক দেখাবার জায়গা এটা? আশ্চর্য লোক মশাই আপনারা। কিকিরা বললেন, না, ম্যাজিক দেখাবার জায়গা এটা নয়, কিন্তু সাহেব মশাই, আপনি গত পরশুদিন শনিবার সন্ধেবেলা কি দেখতে গিয়েছিলেন কাঁঠালতলা গলিতে? জোয়ারদার বললেন, না, আমি দেখতে যাইনি। আমাকে একজন বলল ওখানে গেলে ওই শুদ্ধানন্দ আমাকে বাসুর গলা শোনাবে। বাসুকে? আমার বন্ধু। আপনার ভগ্নিপতি এবং পার্টনার। হ্যাঁ, কেমন করে জানলেন? আমি পিশাচ সিদ্ধ বলে কিকিরা হাসতে লাগলেন। আপনি মশাই লোকটি কে? কিকিরা দি ম্যাজিশিয়ান। এখন বলুন তো স্যার, সেদিন কি আপনি বন্ধুর গলা শুনেছিলেন? একটা গলা শুনেছিলাম। বন্ধুর? না, মনে হলো না। বাসুর। সর্দিতে গলা বসে গেলে কিংবা ফোনের লাইনে গোলমাল হলে যেরকম গলা শোনা যায়, সেই রকম এক গলা শুনলাম। আচ্ছা, তা আপনি গলা শুনতে গিয়েছিলেন না কোনো বিশেষ কথা ছিল? জোয়ারদার খানিক চুপ করে থেকে বললেন, ছিল, বিজনেস সিক্রেট, পার্সোনাল ব্যাপার। কথা হলো? না, গলাটা শুনলাম, বুঝলাম না। শুদ্ধানন্দ বলল বাসুর আত্মা একটা লেভেলের এপারে আসতে পারছে না, কোথাও গোলমাল হচ্ছে। আত্মারা নিজের মর্জিতে আসে, আবার আসতে চাইলেও সবসময় পারে না, ভিড়ে আটকে যায়। আসছে হপ্তায় আবার চেষ্টা করা যাবে। তারাপদ মুচকি হাসল। কিকিরাও হাসি মুখে বললেন, কত নিল? মানে কত টাকা? 101। বেটা বলল, পরের দিন যদি ঠিকঠাক এসে যায় বাসু, কথা বলে, 501 লাগবে। কিকিরা মাথা দুলিয়ে বললেন, বাহ, 200, 500, 1000, বাহ বাহ বাহ, ভালো ব্যবসা। তা জোয়ারদার মশাই, ওই কালো আলখাল্লার ব্যাপারটা একটু বলবেন, শুনতে ইচ্ছে করছে। জোয়ারদার বললেন, সে এক ভুতুড়ে কাণ্ড মশাই, ও আপনি বুঝতে পারবেন না, আমি বললেও ধরতে পারবেন না। চোখে দেখতে হবে আপনাকে। অবশ্য চোখে দেখবেনই বা কি করে, সব অন্ধকার কালো। যারা থাকে তাদেরও একটা করে কালো আলখাল্লা পড়তে হয়। কাঁধ থেকে পা পর্যন্ত বটেই, ঘাড় থেকে মাথা পর্যন্ত ঢাকা থাকে। অনেকটা সেই ইংরেজি সিনেমায় দেখা সেকেলে সাধু সন্ন্যাসীদের মতন, যাকে ওই রোব টোব বলে। এই ধরুন না, মেয়েদের ওয়াটারপ্রুফের মাথা ঢাকার যেমন ব্যবস্থা থাকে, সেই রকম মাথা ঢাকা। মশাই, একে অন্ধকার, তাই কালো আলখাল্লা, তার উপর ঘাড় মাথা ঢাকা, কেউ কারো মুখও আঁচ করতে পারে না। তারাপদ বলল, ওই আলখাল্লা সঙ্গে নিয়ে যেতে হয়? না না, ঘরে ঢোকার আগে এক জায়গায় বসিয়ে দেবে, দিয়ে বলবে জামা জুতো খুলে ওই আলখাল্লা পরে নিতে। ওরাই দেয় আলখাল্লা। কিকিরা বললেন, তো যে ঘরে ঢুকলেন ঘরটা কেমন? সেখানে কি কি আছে? না, আমায় জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না। জীবন আমার বেরিয়ে যাচ্ছিল। আপনি নিজে যান না, দেখুন গিয়ে। হ্যাঁ, যাওয়ার খুব ইচ্ছে, যাব কেমন করে? জোয়ারদার যেন কিছু ভাবলেন, বললেন, সত্যি সত্যি যাওয়ার ইচ্ছে? হ্যাঁ, 100 ভাগ ইচ্ছে। বেশ,
আমার সঙ্গে যাবেন? তবে আপনি কার জন্য যাবেন? আছে কেউ যাকে ডাকতে যাবেন? কিকিরা একবার তারাপদর দিকে তাকালেন, তারপর মুখ ফিরিয়ে নিয়ে বললেন, আছে। ও আপনি ভাববেন না, আপনার সঙ্গে যেতে পারলেই হলো। আমি নিয়ে যাব। যারা ওখানে যায় তারা আগে থেকে বলে রাখলে সঙ্গে অন্য একজনকে নিয়ে যেতে পারে। মানে নতুন খদ্দের? জোয়ারদার মাথা নাড়লেন, তারপর বললেন, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু আপনার টাকাটা আপনি দেবেন। কিকিরা হেসে বললেন, ঠিক আছে। সপ্তম পরিচ্ছেদ। দিন 2-3 তারাপদর আর কোনো সারা শব্দ নেই। রবিবার বিকেলে তারাপদ এলো, সঙ্গে চন্দন। কিকিরা বললেন, ছিলে কোথায়? তোমাদের দিয়ে কুটোটিও নাড়ানো যাবে না, এজেন্সি তুলে দাও। তারাপদ আর চন্দন মুখ চাওয়াচাই করল, বুঝল না কিছু। তারাপদ বলল, কিসের এজেন্সি কিকিরা? কুটুস এজেন্সি। সেটা কি? কিকিরা তারাপদ চন্দন ডিটেকটিভ এজেন্সি, KTC। মিষ্টি করে বলতে পারো কুটুস। তারাপদরা হেসে উঠল। চন্দন হাসতে হাসতে বলল, এটা আপনি মন্দ বলেননি কিকিরা, ভালো আইডিয়া। কলকাতায় আজকাল প্রাইভেট ইনভেস্টিগেশনের অনেকগুলো কোম্পানি হয়েছে, আমরাও একটা লাগিয়ে দিতে রাজি, কুটুস এজেন্সি। তারাপদ হেসে বলল, আপনি হবেন ব্যুরো চিফ, ম্যাজিশিয়ান ডিটেকটিভ। ভাবা যায় না স্যার, জগতে না এমন জিনিস দুটি নেই। কিকিরা রাগের ভান করে বললেন, তোমরা তো আমাকে ওই অবস্থায় এনে দাঁড় করিয়েছ। ছিলাম ভালো, বাজাচ্ছিলাম বাঁশি, হয়ে গেল ফাঁসি। তিনজনেই হেসে উঠল। শেষে তারাপদ বলল, আমি স্যার আপনার হুকুমের নফর, যেমন যেমন হুকুম করেছিলেন তেমনটি করছি। যোগুদার পেছনে লেগে আছি, ওর বাড়িতে যাচ্ছি আসছি, আমায় আপনি দোষ দিতে পারবেন না। চন্দন বলল, আমাকে চাকরিতেই মেরে দিয়েছে কিকিরা, তবু তারার সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছি। কিকিরা তারাপদকে বললেন, তোমার যোগুদা অন্তর্ধান করে গেল গো। আজ আসবে, তারাপদ বলল, এই সন্ধ্যের আগেই বলে দিয়েছে। কিকিরা তারাপদর দিকে তাকিয়ে বললেন, খবর টবর জোগাড় করতে পারলে? অল্প স্বল্প। বলো শুনি। কিকিরারই জাদুঘরে তারাপদ নিজের একটি বসার জায়গা করে নিয়েছে, সেখানেই সে বসে। চন্দনও বরাবর জানলার দিকে এক ছোট সোফাতেই বসে সাধারণত। ঘরে জায়গা কম, ওরই মধ্যে বসার ব্যবস্থা করে রেখেছেন কিকিরা। ঘরে 2-4টে মশা উঠছিল, এবার যেন শীতের আগেই মশার উৎপাত শুরু হয়েছে। এক মশা মারা ধূপ জ্বলছিল, খুব হালকা একটু গন্ধ পাওয়া যাচ্ছে। তারাপদ বলল, যোগুদাকে খুঁচিয়ে খুঁচিয়ে যা জানতে পারলাম তাতে মনে হলো ওর বাবা যে কিছু রেখে গেছেন সেটাও বিশ্বাস করে। কেননা মায়ের কথা থেকে মাঝে মাঝে মনে হয়েছে বোনের জন্য অত ভেবে মরার কারণ নেই। মা এর বেশি কিছু বলতেন না। আর একটা কথা মা বলতেন, বাবার কোনো পুরনো বন্ধুবান্ধব যদি গায়ে পড়ে মেলামেশা করতে চায় বা সাহায্য করতে চায়, যোগুদা যেন কখনোই তা না নেয়। বাবার পুরনো বন্ধুরা বাড়িতে কোনো কাজে কর্মে নেমন্তন্ন করলেও যোগুদার মা ছেলেকে বলে দিতেন কোন বাড়িতে সে যাবে আর কোন বাড়িতে যাবে না। কিকিরা শুনতে শুনতে মাথা নাড়লেন। আচ্ছা, মায়ের কথা মতনই চলতে হতো জগন্নাথকে। হ্যাঁ। ওর বাবা কোন কোন বড় দোকানে আসা যাওয়া করতেন খোঁজ নিয়েছ? নিয়েছি, বলে তারাপদ পকেট থেকে একটা কাগজ বার করে কিকিরাকে দিল। বলল, প্রথম 2-3টে নাম নজর করবেন, বাকি 2-3টে তেমন নয়।
তবে ছোটোখাটো 2-4 জন জুয়েলারও ছিল যারা যোগুদার বাবার কাছে আসত। তাদের কথা যোগুদার মনে নেই বড়। কিকিরা কাগজটা নিয়ে দেখলেন। চন্দন বলল, কিকিরা, তারাপদ ওর যোগুদার বাড়ির এক বুড়োকে ক্যাচ করেছে, তার কথা শুনুন। কিকিরা তারাপদকে বললেন, কি কথা? তারাপদ বলল, যোগুদার এক জ্যাঠা আছে, বছর 75 বয়স, সম্পর্কে জ্যাঠা। ওই বাড়ির নিচের তলায় একটা ঘরে থাকেন। ঘরটা বোধহয় কোনো সময়ে আস্তাবল ছিল। কি বিশ্রী দেখতে! ঘরের সামনে চৌবাচ্চা, শ্যাওলা পড়া উঠোন, গোটা 2 ডালিম গাছের ঝোপ, গোবর ঘুঁটে, সে একেবারে যাচ্ছে তাই অবস্থা। জ্যাঠা ভদ্রলোক একাই থাকেন। নিজের ঘরেই তাঁর ওই কেরোসিন স্টোভে রান্না হয়। কতগুলো ছোট ছোট হাঁড়ি, কড়াই, মালা, পাশে একটা সরু তক্তপোষে চিট বিছানা। জ্যাঠামশাই করেন না কিছুই। সকাল বিকেল তাকে বাড়ির সামনে দেখা যায়। সকালে পাড়া চায়ের দোকানে থেকে চা আনিয়ে টিনের চেয়ার টেনে বসে থাকেন আর বিড়ি ফোঁকেন। সন্ধ্যাবেলায় খান আফিং। বাবা, বেশ মানুষটি তো। তাঁর চলে কেমন করে? আরে চলে আর কই, কোনো রকমে 2টো জুটে যায়। উনি কয়েকটা ওই দৈব ওষুধ জানেন, পোড়া, অম্লশূল, এক্সিমা, হাঁপানি, এইসব। এগুলো তৈরি করে দেন, তাতেই যা পান। তাছাড়া 2-10 টাকা পাড়ার লোকও দেয়। কি নাম? মণিবাবু। ওর সঙ্গে তুমি আলাপ করেছ? উনি নিজেই একদিন ডেকে আলাপ করলেন, যোগুদার কাছে যাচ্ছি আসছি দেখে। কি বললেন? বুড়ো মানুষ, 7 কাসুন্দি শোনালেন দত্তবাড়ির। জগন্নাথের বাবা মা সম্পর্কে কি বললেন? বললেন আজকাল সংসারে ধর্মও নেই, ধর্মের কলও নেই, বাতাসে আর কিছুই নড়ে না। তবে হ্যাঁ, ওই ওপরে একজন আছেন, তাঁর চোখে সবই পড়ে। তুমি জগন্নাথের বাবার কথা জিজ্ঞেস করলে না? হ্যাঁ, করেছি। কি বললেন? বললেন কুকুরের পেটে কি ঘি সয় গো? যেমন ছিলি তেমন থাকলে তো খেয়ে পড়ে থাকতে পারতিস। লোভে পাপ, পাপে মৃত্যু, সংসারটাকে ভাসিয়ে গেল। কিকিরার কান ছিল কথায়। বললেন, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, তাই তো বললেন। তুমি আর কিছু জিজ্ঞেস করলে না? অ্যাক্সিডেন্টের কথা জিজ্ঞেস করলাম। বললেন ওপর থেকে প্রথমে অতটা বোঝা যায়নি, পরে দেখা গেল কোমরের কাছে জোর জখম হয়েছিল যোগুদার বাবা। ভেতরে ভীষণ লেগেছিল। তার 2-4 ঘন্টার পর আর হুঁশও ছিল না। কিকিরা কি যেন বলতে যাচ্ছিলেন, এমন সময় জগন্নাথ এসেছে বোঝা গেল। ফ্ল্যাটের সদরে দাঁড়িয়ে কথা বলছিল বগলার সঙ্গে। জগন্নাথ ঘরে এলো একটু পরেই। কিকিরা বললেন, আরে এসো হে জগন্নাথ, আছো কেমন? জগন্নাথ বলল, ভালো নয় তো। তোমায় বেশ শুকনো শুকনো দেখাচ্ছে, বসো। বসলো জগন্নাথ। বগলার চা তৈরি হয়ে গিয়েছিল। চা আর কচুরি এনে দিয়ে গেল। চা খেতে খেতে কিকিরা জগন্নাথকে বললেন, নতুন কিছু ঘটেছে নাকি? আগে নতুন বলতে কাল বাড়ি ফিরে গিয়ে আবার একটা চিঠি পেলাম। প্রেত সিদ্ধর। হ্যাঁ, কাল শনিবার ছিল। অফিস থেকে বেরিয়ে একবার আমার এক মামার কাছে গিয়েছিলাম, জেলে পাড়ায়। নিজের মামা নয়, মায়ের মাস্তুতো দাদা। হাত ভেঙে পড়ে আছেন বুড়ো বয়সে। মামাকে দেখে বাড়ি ফিরে চিঠিটা পেলাম। বয়ান কি সে আগের মতন? এনেছ চিঠিটা? জগন্নাথ পকেট থেকে চিঠি বার করে কিকিরাকে দিল।
তারাপদ ইশারায় কচুরি তুলে চা নিতে বলল জগন্নাথকে। এই চিঠির কথা সে জানে না। যোগুদা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে গিয়ে চিঠিটা পেয়েছে। কাল ছিল শনিবার, আজ রবি। যোগুদার সঙ্গে তার দেখা হয়নি। কিকিরা চিঠি পড়া শেষ করে বললেন, চিঠি তো একই, এবার তারা বেশি। তোমার মায়ের আত্মার সঙ্গে শুদ্ধানন্দের বড় ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে, তাই না? হাঁকে হ্যাঁ। তা তুমি চুপ করে বসে আছো কেন? জানিয়ে দাও, তুমি শুদ্ধানন্দর সঙ্গে দেখা করতে যাবে। যাব, অবশ্যই যাবে। জগন্নাথ ভয় ভয় বলল, মানে যদি কিছু হয়? কে কি আর হবে? হবে না কিছু। আমার কিন্তু ভয় করছে। ভয় পাবার ব্যাপার নেই জগন্নাথ, তুমি জানিয়ে দাও তুমি যাবে। কবে যাবে তাও আমি বলে দিচ্ছি। বলে কিকিরা কিসের হিসেব করলেন মনে মনে। শেষে বললেন, আগামী শনিবার না, শনিবার থাক, রবিবার, আগামী রবিবার। জগন্নাথ তাকিয়ে থাকল। কিকিরা হেসে বললেন, ভয় করার কারণ নেই, আমি থাকব। কিন্তু এ কথা যেন কেউ জানতে না পারে। তোমার সঙ্গে থাকব আমি, প্রেত সিদ্ধর খাস ঘরে, যেখানে তিনি আত্মাদের আনেন টানেন। আর বাইরে থাকবে এরা, তারাপদ আর চন্দন। 2-4 জন বাইরের লোক আরও থাকতে পারে, সে অবস্থা বুঝে ব্যবস্থা। জগন্নাথ ঘাড় নাড়ল। কিকিরা বললেন, তুমি শুধু চিঠিতে লিখে দিও, প্রণামী সম্বন্ধে আপনি চিন্তা করিবেন না। আমি যথাযোগ্য পুষ্পাঞ্জলি দিব, তবে সামান্য নিরিবিলিতে কথাবার্তা বলিতে চাহি। অষ্টম পরিচ্ছেদ। বাড়ি থেকে বেরোবার সময় কিকিরা বললেন, স্যান্ডেলউড পাঁজিতে আজ কি লিখেছে জানো? মঙ্গলবার কাল রাত্রি, ঘ 6-27, গতে 8-5 মধ্যে, যোগিনী পূর্বে, মাস দগ্ধা, ক্লিং রিং হিং। চন্দন আর তারাপদ হেসে উঠল। কিকিরাও হাসছিলেন। চন্দন বলল, আপনি কি পঞ্জিকা পণ্ডিত? কে বলেছে? সংসারে সব জিনিস একটু একটু চেখে রাখতে হয়। চিংড়ি মাছের পায়েস থেকে পঞ্জিকার কাল রাত্রি পর্যন্ত। আজ মঙ্গলবার, যাচ্ছি তন্ত্রাচার্য শুদ্ধানন্দ প্রেত সিদ্ধ কল্প বৃক্ষর কাছে। এমন শুভ বা অশুভ দিন যাই বলো, একবার দেখে নিতে হয় বই কি। জয় মা তারা। তারাপদ হাসতে হাসতে বলল, আপনাকে কিন্তু সুপারব দেখাচ্ছে, মেটে ফিরিঙ্গি। কিকিরা হেসে ফেললেন। চন্দন বলল, মেটে ফিরিঙ্গি কাকে বলে জানেন? না। মেটে বুরুজের ফিরিঙ্গি। তিনজনে হাসতে হাসতে নিচে রাস্তায় নেমে এলো। সন্ধে হয়নি তখনও তবু, কিন্তু এই হেমন্তের মরা বিকেলে অন্ধকার নেমে গিয়েছিল। কিকিরাকে সত্যি অদ্ভুত দেখাচ্ছিল। লম্বা লম্বা ডোরাকাটা এক প্যান্ট পরেছেন, ডোরাগুলো কালো। প্যান্টের জমিটা খয়েরি রঙের। এ প্যান্টের কাটছাঁট কোন দর্জির কে জানে। পাগুলো সরু সরু, কোমরের কাছে ঢোল্লা। গায়ে চেক শার্ট, শার্টের ওপর এক হাফাতা সোয়েটার। গায়ের কোটটা কুচকুচে কালো, তার ঝুল নেমেছে হাঁটু পর্যন্ত। গলায় এক সিল্কের মাফলার, মাথায় ফেল্ট হ্যাট, চোখে গোল কাচের চশমা। ফ্রেমটিও সেই রকম, তারের ফ্রেম কানে জড়ানো, সেখালে ছিরি চশমার। রাস্তায় এসে কিকিরা বললেন, আমার নাম কি জানো? কি? বিভূপদ হংস। হংস? আজ্ঞে, হংস, হাঁস, ডাক।
কিকিরা হাতের ছড়িটা দোলাতে দোলাতে গম্ভীরভাবে বললেন, বিভূপদ হাঁস হল আদ্রা পুরুলিয়ার লোক, বাবা ষষ্ঠীপদ হাঁস। বিভূপদ কাঠ, সিমেন্ট, মাটি, মশলা, গুড়ের কারবারি। তার গাঁটে গাঁটে 10, 50, 100 বাজারি নোট গোঁজা থাকে। ভেরি রিচ বাট ড্যাম ফুল। বিভূপদ তার বাবার সঙ্গে দুটো কথা বলতে চায়। বাবা 5 বছর আগে হেভেনে চলে গেছেন। তাঁর একটা উইল ছিল। সেই উইল যে কেমন করে আগাগোড়া পাল্টে গেল কে জানে। বিভূপদ তার বাবার কাছে দুটো কথা জানতে চায়, ব্যাস। চন্দন একটা ট্যাক্সি দেখতে পেয়ে হাত তুলে চেঁচালো, ট্যাক্সি! ট্যাক্সি দাঁড়ালো। কিকিরা উঠে পড়লেন। ট্যাক্সিওয়ালা যেন মজার চোখে দেখলেন কিকিরাকে। যাবেন কোথায়? কিকিরা বললেন, নেমতলার দিকে। ট্যাক্সিওয়ালা অদ্ভুতভাবে ও বলল। ট্যাক্সিতে যেতে যেতে তারাপদ বলল, আচ্ছা স্যার, জোয়ারদারকে তো আপনি বিশ্বাস করলেন, তো ওই সাহেব যদি ফাঁসিয়ে দিয়ে থাকে? দেবে না, ও নিজে বেশ চটে আছে। তবু কোনো চিন্তা নেই, আমি কিকিরা দি ওয়ান্ডার। আমার এই মেটে ফিরিঙ্গি ড্রেসের তলায় ম্যাজিশিয়ান কিকিরা বিরাজ করছে হে। কল্পতরু আমার কিছু করতে পারবেন না, তবে সন্ডাদের দিয়ে মারধর করলে মরে যেতে পারি, দেহ অতটা সইতে পারবে না। চন্দন বলল, আরে আমরা থাকবো কিকিরা, ওয়াচ রাখবো, আপনি শুধু একবার ত্রাহি ত্রাহি চেঁচাবেন। তারাপদ হেসে বলল, আগে বললে কটা পটকা কিনে আনতাম কিকিরা, কালী পুজোর রেস চলছে। কিকিরা বললেন, তারাপদ, ছেলেবেলায় আমাদের পাড়ার ক্লাবে যাত্রা হতো, তাতে একবার আমি এক সেনাপতির পাঠ করেছিলাম। কথা কম কাজ বেশি মার্কা পাঠ। মানে যখন তখন আমাকে তরোয়াল বার করতে হতো খাপ থেকে আর ঢোকাতে হতো, আর বলতে হতো, যথাজ্ঞা মহারাজ। তো অন্য সময় তরোয়াল কোনো গণ্ডগোল করল না, খুললাম, বন্ধ করলাম। কিন্তু মহারাজের যখনই বিপদ, গুপ্ত শত্রু এসে লাফিয়ে পড়েছে মহারাজের ঘাড়ে, তখন আমার তরোয়াল খাপে আটকে গেল, কিছুতেই খুলল না। ওদিকে মহারাজের তখন যাই যাই অবস্থা। তখন কি করলাম বলতো? কি? কোমর থেকে খাপ শুদ্ধ তরোয়াল খুলেই লড়তে লাগলাম। সে কি হাসির ধুম! লোকে চেঁচাতে লাগলো, ওরে বেটা, খাপ থেকে তরোয়াল বার কর, খাপ নিয়ে কি লড়া যায়? তারাপদ আর চন্দন হো হো করে হাসতে লাগলো। কিকিরাও হাসতে হাসতে বললেন, ম্যানেজ আমি করে ফেলবো, তোমরা ভেবো না। যথাস্থানে জোয়ারদার অপেক্ষা করছিলেন। কিকিরাকে দেখে চমকে গেলেন, বললেন, ব্যাপার কি মশাই? কিছু নয়, বিভূপদ হাঁস, আদ্রা পুরুলিয়ার লোক, নানা ধরনের ব্যবসা, টাকার গাছ, ব্যাস এই পর্যন্ত আপনি, বাকিটা আমি। আমার উপর ছেড়ে দেবেন? তা না হয় দেব, পারবেন? দেখবেন তখন। ওর কতগুলো সন্ডামার্কা চালা আছে। আমার কাছে পিস্তল আছে। পিস্তল? জোয়ারদার আঁতকে উঠলেন। আসল নয়, নকল, ম্যাজিশিয়ানের পিস্তল। ফায়ার হবে, গুলি বেরোবে না। চলুন। দুজনে পা বাড়ালেন গলির দিকে। চন্দন আর তারাপদ তফাতে থেকে গেল।
তারা সামান্য পড়ে যাবে। ব্যবস্থায় কোনো ফাঁক নেই। কিকিরার মনে হলো এ যেন কোনো নিষিদ্ধ এলাকায় ঢোকার মতন। শুদ্ধানন্দর বাড়ির বাইরে থেকে ভেতর বোঝার উপায় নেই। বাইরেটা যতই ভাঙাচোরা ঝোপঝাড় ভরা চেহারা হোক না কেন, ভেতরটা তেমন নয়। বাড়ি যে বেশ পুরনো আদ্যিকালের সেটা বোঝা যায়। এককালে সাহেব শুভই থাকত। কুঠিবাড়ির ছাদ আর বাংলো বাড়ির খোলামেলা বারান্দাগুলো বড় চড়া, দেওয়ালের থাম মোটা মোটা, আর্চগুলোও বেশ বড়। তবে সবই ভাঙাচোরা ফাটাফুটো। ইলেকট্রিকও আছে, মিটমিটে আলো এদিক ওদিক জ্বলছে গুটি দুয়েক, তাতে আলো তেমন হয় না। শুদ্ধানন্দর এক চেলা জোয়ারদারকে ডেকে নিয়ে গেল। এই লোকটা সেদিনের সেই সন্ডা কিনা তা বোঝা গেল না। হতে পারে, নাও পারে। লোকটাকে দেখলে মনে হয় গঙ্গার ঘাটে দলাই মলাই করে বেড়ায়। পালোয়ান ধরনের চেহারা। কিকিরার কোনো অসুবিধে হলো না। জোয়ারদার যে শুদ্ধানন্দের স্থায়ী মক্কেল এ কথা জানার পর তার খাতির বোধহয় বেড়ে গিয়েছে। তাছাড়া জোয়ারদার আগে থেকেই বলে কয়ে ব্যবস্থা করে রেখেছিলেন বলে কিকিরাকে সন্ডা লোকটা কিছু বলল না, শুধু চেয়ে চেয়ে দেখল বিচিত্র পোশাকের কিকিরাকে। ঘরের গা লাগানো প্যাসেজ দিয়ে 2-3টে ঘর পেরিয়ে একটা মাঝারি ঘরে নিয়ে গিয়ে জোয়ারদারদের বসালো লোকটা। তারপর বলল, মহারাজকে খবর দিচ্ছি। এই ঘরটায় দেখার মতন কিছুই নেই। ন্যাড়া দেওয়াল, একপাশে এক টিমটিমে বাতি, বসার জন্য কাঠের বেঞ্চি, একটিমাত্র চেয়ার। দেওয়ালের রং বোঝা যায় না, এমন ময়লা, ফাটা দাগ, সিমেন্টের মেঝেও ফেটে গিয়েছে। দেওয়ালে অবশ্য টিকটিকি গিরগিটির অভাব নেই। জোয়ারদার কি বলতে গিয়ে চুপ করে গেলেন। তারপর ঠোঁটে আঙুল চেপে ইশারায় বোঝালেন এখানে কথাবার্তা না বলাই ভালো। খানিকটা পরে অন্য একজন এলো। এর চেহারা ঠিক সন্ডামার্কা নয়, ছিপছিপে, বড় বড় বাবড়ি চুল, পরনে গেরুয়া লুঙ্গি, গায়ে আলখাল্লা, একটা সুতির মোটা চাদর রয়েছে গায়ে। ইশারায় ডাকলো জোয়ারদারদের। পাশের ঘরে এনে লোকটি বলল, জুতো খুলুন, টুপি পরা চলবে না, পকেটে চামড়ার জিনিস থাকলে রেখে দিন, টর্চ রাখবেন না, এখানে রেখে যান। জোয়ারদার জানেন সব। কদফা এলেন, জুতো টুতো খুলতে লাগলেন। লোকটা চলে গেল। জোয়ারদার নিচু গলায় বললেন, এরপর সার্চ হবে। কিকিরা বললেন, আন্দাজ করেই এসেছি, বলে বেশ জোরে হেঁচে ফেললেন। হাত দিয়ে ঘেঁটে ঘুটে দেখবে? বুঝতে পারছি। বলতে না বলতে আবার হাঁচি। হলো কি আপনার? সিজন চেঞ্জ, ঠান্ডা লেগে গিয়েছে। সামান্য পরে আবার সেই লোকটি ফিরে এলো, এসে বলল, রেখেছেন সব? আগে আপনি আসুন। জোয়ারদারকে ডাকলো। এগিয়ে গেলেন জোয়ারদার। তাঁকে সার্চ করা হলো। কিকিরা আবার হাঁচলেন। এবার কিকিরার পালা। নাম? বিভুপদ হাঁস। পাতি না রাজহাঁস? রাজহাঁস? আমার বাবা ষষ্ঠীপদ হাঁসকে লোকে রাজাবাবু বলতো। আদ্রা পুরুলিয়া, বাউলডিঙিতে আমাদের ঘর বাড়ি জমি জায়গা, 4-5 রকম কারবার। বলতে বলতে কিকিরা আবার হাঁচলেন, বিরাট হাঁচি। লোকটা 2 পা পিছিয়ে গেল, বিরক্ত হয়ে বলল, কি হয়েছে আপনার? ঋতু পরিবর্তন, নতুন শীত আসছে, সর্দি নিয়ে এসেছেন কেন? রাস্তায় হলো। জোয়ারদার বললেন, আমার বন্ধু আসার কথা ছিল। নাকে রুমাল চাপা দিন। আগে দিয়েছি। লোকটা আবার এগিয়ে এসে কিকিরার গা হাতড়াতে না হাতড়াতেই উনি হেঁচে ফেললেন। হলো কি মশাই আপনার?
হাঁচি? হাঁসদের হাঁচি হয় শুনিনি। যাকে ওখানে গঙ্গা জল আছে, হাতটা ধুয়ে নিন, আপনারা শুদ্ধ হয়ে নিন। কিকিরা শুদ্ধ হতে হতে শুনলেন প্রথম ঘণ্টা বাজছে। ঘরের একদিকে একটা কাঠের বাক্স মতন ছিল। তালা খুলে তার ভেতর থেকে দুটো কালো জোব্বা বার করল লোকটি। বলল, নিন, পড়ে নিন। মাথা, কান, কপালও ঢেকে রাখবেন, খুলবেন না। জোয়ারদার কালো জোব্বা গায়ে চাপালেন। কিকিরা একবার করে হাঁটছেন আর কালো আলখাল্লা পরছেন। বুদ্ধি করে রুমালটা তিনি রঙিন এনেছিলেন মেরুন রঙের, নয়তো ওই চেলা হয়তো রুমালটাও ফেলে দিতে বলতো। কিকিরাকে ভালো করে দেখে নিয়ে গেরুয়াধারী চলে গেল, বলে গেল, আসছি। ও চলে যেতেই জোয়ারদার ফিসফিস করে বলল, এবার ওই ঘরে যেতে হবে। কিকিরা মাথা হেলালেন। একটু হুঁশিয়ার থাকবেন। টাকা এনেছেন? 202। 202? এখন 200, পরের দিন 300, প্লাস একটা মোহর। মোহর? বাবার আমলের কাজ হলে তবে। মশাই, সাবধান। চালাটি এসে পড়ল। আসুন, প্রণামী হাতে রাখুন। সরুয়া গলিপথের মতন প্যাসেজ দিয়ে কিকিরারা একটা ঘরের সামনে এলেন। দরজা বন্ধ। শুদ্ধানন্দর চালাটি দরজা খুলল ধীরে ধীরে। কিকিরা আবার হাঁচলেন। লোকটা বিরক্ত হলো, বলল, যান, ভেতরে গিয়ে বসুন মাটিতে। প্রণামীটা? দুজনেই টাকা দিলেন। কিকিরার হাত থেকে 200 টাকা পেয়ে লোকটা বোধহয় খুশি হলো না। বলল, আজ স্পেশাল ছিল, মাত্র 200 টাকা। কিকিরা বললেন, আবার আসবো, 300 দেব, সঙ্গে একটা মোহর, পুরনো আমলের। যান। ঘরে ঢুকে আর কিছু দেখা যায় না। ঘুট ঘুট করছে অন্ধকার, ধুনোর ধোঁয়া, তার সঙ্গে ধূপের গন্ধ। গন্ধটা এতই উগ্র যে ধুনোর গন্ধকেও ছাড়িয়ে যায়। চোখ সইয়ে নিতে সময় লাগলো। ততক্ষণে ঘরের এক কোণে একটা লাল আলো, টুনি বাল্বের আলো যেমন হয়, এক ফোঁটা জ্বলে উঠেছে। জোয়ারদার গায়ে ঠেলা মারলেন। কাছেই একটা তক্তাপোষ, তার ওপর ফরাস পাতা। দেখা না গেলেও অনুমান করে নিতে হয়। জোয়ারদারের দেখা দেখি কিকিরা ফরাসের ওপর বসলেন, হাঁটু ভেঙে আসন করে। পায়ে লাগে, কিন্তু উপায় কি? কিকিরা চোখ খানিকটা সয়ে গিয়েছে। অনুমানে মনে হলো এই ঘরটা হল ঘরের মতন, বড়ই বলা যায়। কিকিরারা যে জায়গায় বসে আছেন সেই জায়গাটা কি সামান্য ঢালু? হতে পারে। বেশ খানিকটা তফাতে অন্তত গজ 30 দূরে একটা কি যেন রয়েছে, উঁচু মতন। ওখানেও কি কোনো তক্তাপোষ বা মঞ্চ পাতা আছে? হল ঘরে কি কোনো স্টেজ বাঁধা আছে? এমন সময় লাল মিটমিটে বাতিটা নিভে গেল। জ্বলল পর মুহূর্তে, আবার নিভল। উনি আসছেন, জোয়ারদার বলল। কিকিরা আবার হাসলেন, নাক পরিষ্কার করলেন। এবার এক হালকা বেগুনি বাতি জ্বলে উঠল। বাতিটা এমন জায়গায় জ্বলল যাতে দূরের উঁচু জায়গাটা আবছাভাবে চোখে পড়ে। কিকিরা ঠিকই অনুমান করেছিলেন। দূরে একটা মঞ্চ পাতা রয়েছে, ছোট তক্তাপোষের ওপর মোটা কোনো জিনিস, তার ওপর কালো চাদর, দুপাশে 2 ধুনোর পাত্র, একটা থালায় গাঁদা ফুলের মালা, মঞ্চের দুধারে পেছনে 2 ত্রিশূল,
একটা ত্রিশূলের ডগায় মরা কাক, অন্যটার মাথায় খুলি। এমন সময় শব্দ হলো ঘণ্টার। কে যেন পুজোর ঘণ্টা বাজাতে বাজাতে খুবই ধীরে খড়মের শব্দ করতে করতে পেছন থেকে এগিয়ে এলো। মুখে অদ্ভুত সব শব্দ, ক্লিং রিং হিং ওং অপস্পন্তু তে ভূতা, যে ভূতা ভুবি সংস্থিতা, যে ভূতা বিঘ্ন কর্তারম্ভে পশ্যন্তু চ হুং ফট আং হ্রিং ক্রং জং রং লং হং হো ফট। ইনি তবে শুদ্ধানন্দ, একাদশ তন্ত্রমন্ত্র সিদ্ধ শুদ্ধানন্দ প্রেত সিদ্ধ কল্পং বৃক্ষ ফট বাবাজি। কিকিরা ভালো করে লক্ষ্য করবার চেষ্টা করলেন। বড়ই অস্পষ্ট, তবু শুদ্ধানন্দ চেহারা এবং পোশাকটি আন্দাজ করা যায়। পোশাক একেবারে ঘন রক্তবর্ণ, গায়ের চাদরটিও লাল, গলায় মোটা মোটা রুদ্রাক্ষ মালা, মাথার চুল ঘাড় পর্যন্ত বাবরি ছাঁট, রুক্ষ ঝাঁকড়া চুল, কপালে রক্তচন্দন, দুটি চোখ লাল, তবে চোখের তলা কালো, ভুরু মোটা টানা টানা। কিকিরার সন্দেহ হল শুদ্ধানন্দ চোখের ভুরু আর চোখের তলায় কাজল লেপেছেন। শুদ্ধানন্দ বসলেন আসনে বসার মতন করে, চোখ বন্ধ, নিজের মনে বিদঘুটে মন্ত্র আওড়াচ্ছেন। তে ভূতাহ, যে ভূতাহ চ হুং ফট ক্রং জং বং লং হৌ হা ফট। কিছুক্ষণ মন্ত্র আওড়ানোর পর শুদ্ধানন্দ হাত উঠিয়ে কি যেন ছুঁড়ে দিলেন, একবার ডাইনে একবার বাঁয়ে। ধুনোর পাত্র থেকে ধক করে আগুন জ্বলে উঠল, নিভেও গেল। সেই আগুনের আলোয় কিকিরা শুদ্ধানন্দকে দেখে নিতে পারলেন অল্পের জন্য। চেহারায় না হোক, সাজে পোশাকে চারপাশের সাজে সজ্জায় একটা গা ছমছমে ভাব হয়। আগুন নিভে যাবার পর শুদ্ধানন্দ আরও একবার মন্ত্র আওড়ালেন, তারপর কথা শুরু করলেন। জোয়ারদার বাবু, তুমি এসেছ? আগে পরশু 3 জামে ভন্তরালিকা স্তরে তোমার আত্মীয় বাসুদেবের সঙ্গে দেখা হলো। আহা, বেচারি বৃক্ষের তলায় অবস্থান করছিল। বলল কোন অপরাধে কে জানে সে নিম্নগামী হতে পারছে না, বাধা পাচ্ছে। আগামী অমাবস্যার পর সে আসতে পারবে। আর কিছু জানালো মহারাজ? বলল ও যখন আসবে মুখোমুখি তোমায় শুনিয়ে যাবে। বড় বিপদে পড়েছি মহারাজ, ওই ব্যবসার ব্যাপারে। বাড়িতেও খানিকটা অসুবিধে হচ্ছে। ভাগ্নেটা। ধৈর্য ধরো জোয়ারদার, আত্মা দেহধারী জীব নয়, তার আসতে কষ্ট, যেতেও কষ্ট। সে কষ্ট তুমি বুঝবে না। আগামী অমাবস্যা? হ্যাঁ। সে কবে? দেরি নেই। জোয়ারদার চুপ করে গেলেন। সামান্য পরে শুদ্ধানন্দ বললেন, তোমার সঙ্গীটি এসেছে দেখছি। কিকিরা হাত জোর করে বিনীত স্বরে বলল, হ্যাঁ আগে হ্যাঁ। কি নাম? বিভূপদ হাঁস। পিতার নাম ষষ্ঠীপদ হাঁস। তিনি 5 বছর আগে স্বর্গে গিয়েছেন। নিবাস বাউলডিঙি, আদ্রা, পুরুলিয়া। পেশা? মহারাজজি, পেশা আর কি বলবো, ব্যবসা, কাঠগোলা, সিমেন্ট, মশলাপাতি, গুড়, এই সব। একটা ছোট কলকারখানা ইচ্ছে তো ছিল, কিন্তু বড়
বিপদে পড়ে গিয়েছি। কি বিপদ? এই কি বলবো মহারাজ, আমার শিবতুল্য বাবা একটা উইল করে গিয়েছিলেন। আমরা 3 ভাই। উইলে আমার ছিল অনেক কিছু। এখন এক অন্য উইল বার করে ভাইরা, কি বলবো মহারাজ। বুঝেছি, উইল জাল হয়েছে। কেমন করে হলো? জগতে কাউকে বিশ্বাস নেই। বলতে বলতে আবার হাঁচলেন কিকিরা, নাকে মুখে রুমাল চাপা দিলেন। পিতা গিয়েছেন কবে? তা প্রায় 5 বছর। 5 বছর? পঞ্চম হলো ভৌরিক স্তর, 15 গৌরীব। 5 হলে সেই আত্মা অর্থনিদ্রিত। তা এইসব আত্মাকে আনানো তো কঠিন। ওদের নিদ্রাকাল তো মানুষের মতো নয়। আগে হ্যাঁ, কিন্তু কি করব? আপনি আমাকে একটু সাহায্য করুন। শুদ্ধানন্দ চুপ করে থাকলেন। তারপর আবার কি যেন ছুঁড়লেন ধনুর পাত্রে। এবারে আগুন আর জ্বলল না, ধোঁয়া হলো সামান্য। নিজের মনে কয়েকটা অদ্ভুত মন্ত্র আওড়াতে আওড়াতে শুদ্ধানন্দ বললেন, দেখি, খোঁজ করতে হবে, সময় সাপেক্ষ। কিকিরা বললেন, আমি আপনার কাছে এসে পড়েছি, আপনি না পারলে কে পারবে মহারাজজি? খরচের জন্য আপনি ভাববেন না, আমি ব্যবসাদার মানুষ। বিপদ উদ্ধারের জন্যে 2-4 হাজার টাকা খরচ করায় আমার আটকাবে না। বুঝলাম, কিন্তু তুমি বড় অধৈর্য হচ্ছ। এসব কাজ জানি, আপনি ইচ্ছে করলে পারেন মহারাজ। পারি? শুদ্ধানন্দ একটু চুপ করে থেকে হঠাৎ তালি দিলেন হাতে, ঘণ্টি নাড়লেন। সঙ্গে সঙ্গে সব অন্ধকার, ঘুটঘুটে হয়ে গেল ঘর। একেবারে স্তব্ধ ভাব, নিঃসার। কিছুক্ষণ পর শুদ্ধানন্দের গম্ভীর গলা শোনা গেল, হে ধেনুক, আপনি কি এসেছেন? কোনো সাড়া শব্দ নেই। অপেক্ষা করে শুদ্ধানন্দ বললেন, হে সর্বগামী ধেনুক, আমি আপনাকে আহ্বান করছি, যদি এসে থাকেন দেখা দিন। কেউ দেখা দিল না। শুদ্ধানন্দ আবার ডাকলেন, ধেনুক, আপনি কি আসবেন না? হঠাৎ যেন একটি জোনাকি জ্বলে উঠল শুদ্ধানন্দের পিছনে, ত্রিশূলের দিকে। জোনাকির আলো বার কয়েক নাচল, মনে হলো মরা কাকের মাথার দিকেই জোনাকি নাচল। আপনি এসেছেন? একটা শব্দ হলো, খটখট। হে ধেনুক, আমার এখানে একজন হতভাগ্য অতিথি এসেছেন। তিনি তাঁর পিতার কাছে একটি কথা জানতে চান। পিতা ভৌরিক স্তরে আছেন, পুত্রের নাম বিভূপদ। আপনি কি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন? জোনাকির মতন আলোর কণাটি স্থির হয়ে থাকল। শুদ্ধানন্দ বললেন, ঠিক আছে। আলোর কণাটি নিভে গেল। শুদ্ধানন্দ বললেন, বিভূপদ মহারাজ, আপনি আসুন অন্য একদিন।
রবিবার আসবো মহারাজ, সোমবার আমাকে একবার আদ্রা যেতে হবে। রবিবার আমাকে কৃপা করুন মহারাজ। আসুন, অর্থাৎ অর্থাদি বিষয়ে আপনি ভাববেন না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org